স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো হচ্ছে বারবিচুরেট নিয়ে। আমরা সেডেটিভ এন্ড হিপনোটিক্স এর মধ্যে যে কয়টা টপিক আছে, প্রথমে আসে বেনজোডায়াজেপিন, বারবিচুরেটস এবং আরো কিছু আদার্স ড্রাগস আছে লেস ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে সংক্ষেপে অন্য একটা ক্লাসের সাথে আমরা আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। এখন আপাতত বারবিচুরেট নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলতে যাচ্ছে যে তোমাদের গত ক্লাসে বেনজোডায়াজেপিন নিয়ে কার কোনো কোশ্চেন আছে? না স্যার। বেনজোডায়াজেপিন কার কোনো সমস্যা নেই? আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা শুরু করবো আজকে। প্রথম হচ্ছে আজকে তো বারবিচুরেট নিয়ে এটা আলোচনা করি যে বারবিচুরেট জিনিসটা কি। ঠিক আছে, বারবিচুরেট জিনিসটা কি? বারবিচুরেট হচ্ছে বারবিচুরিক অ্যাসিডের একটা ডেরিভেটিভস। বারবিচুরেট ইজ এ ড্রাগ হুইচ ইজ ইউজড ফর মেনি পারপাস, বাট আমরা এখন আলোচনা করতেছি সেডেটিভ অ্যান্ড হিপনোটিক্স হিসেবে আদার ইউজগুলোও দেখবো। বারবিচুরেটটা এটা বারবিচুরিক অ্যাসিডের একটা ডেরিভেটিভস এবং এটা সবার মানে প্রথম দিকে এটা খুব বেশি ইউজ হতো 1960 সালে। এটার ব্যবহার অনেক বেশি ছিল যখন বেনজোডায়াজেপিন কি বলবো আবিষ্কৃত হয়নি। তো এটা ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, এটা ক্লাসিফিকেশনটা আমাদের বেনজোডায়াজেপিনের মতো অনেকটা একটা হচ্ছে লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, আলট্রা শর্ট অ্যাক্টিং। ঠিক আছে, এটা ডিফারেন্স মানে কিছু ডিফারেন্স তোমরা পাবা বিভিন্ন বইয়ে। দেখা যাবে যে বিভিন্ন বইয়ে ক্লাসিফিকেশনটা ভেরি করে। তোমরা ক্যাটজাং এর ক্লাসিফিকেশনটাই ফলো করবে, এটা তোমাদের ওই ক্লাসিফিকেশনটা ফলো করলে কেউ কিছু এটা নিয়ে কোনো কোশ্চেন করতে পারবে না। তো লং অ্যাক্টিং হচ্ছে ফেনোবারবিটন, মেফোবারবিটন। তোমাদের সামনে বই থাকলে বইতে দাগে নাও যে লং অ্যাক্টিং হচ্ছে ফেনোবারবিটন, মেফোবারবিটন। এরপর হচ্ছে শর্ট অ্যাক্টিং এ পেন্টোবার। তোমাদের যদি সাউন্ড শুনতে কোনো অসুবিধা হয় বা স্লাইড ভালো করে দেখা না যায় তখন আমাকে বলবেন। ফেনোবারবিটন, মেফোবারবিটন এই দুইটা হচ্ছে লং অ্যাক্টিং বারবিচুরেট। শর্ট অ্যাক্টিং এর মধ্যে আছে পেন্টোবারবিটন, তারপর হচ্ছে বিউটোবারবিটন। আলট্রা শর্ট অ্যাক্টিং এর মধ্যে আছে থায়োপেন্টন, হেক্সোবারবিটন। আমি খুব কয়েকটা অল্প নাম বললাম যেগুলো ইম্পর্টেন্ট। মেথোহেক্সিটন একটা আছে, এটা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখলেও সমস্যা। তো এটা হচ্ছে ক্লাসিফিকেশন। লং অ্যাক্টিং হচ্ছে ফেনোবারবিটন, মেফোবারবিটন। শর্ট অ্যাক্টিং এর মধ্যে পেন্টোবারবিটন, বিউটোবারবিটন। আলট্রা শর্ট অ্যাক্টিং আছে থায়োপেন্টন, হেক্সোবারবিটন, মেথোহেক্সিটন। এই ড্রাগগুলোর মধ্যে আমাদের দেশে বিভিন্ন পারপাসে সবচেয়ে বেশি ইউজ হয় দুইটা ড্রাগ। একটা হচ্ছে ফেনোবারবিটন, একটা হচ্ছে থায়োপেন্টন। ফেনোবারবিটন, থায়োপেন্টন। পেন্টোবারবিটনও ইউজ হয়, বাট ফেনোবারবিটন সবচেয়ে বেশি ইউজ হয়। আচ্ছা, এবার আমরা একটা ক্লাসিফিকেশন নিয়ে একটু আলোচনা করি। ক্লাসিফিকেশনটা যদি দেখি, তোমরা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। বারবিচুরেটস এর এখানে দেখো ফ্লোচার্টটা দেখো। বারবিচুরেট এটা অলমোস্ট বেনজোডায়াজেপিনের মতো। এটা কি করে, গাবা এ রিসেপ্টরের যে স্পেসিফিক সাইট আছে সেই স্পেসিফিক সাইটের সাথে বাইন্ড করে। এরপর সে যে জিনিসটা করবে সে হচ্ছে প্রলং দ্য ডিউরেশন অফ ক্লোরাইড চ্যানেল ওপেন। এখন বেনজোডায়াজেপিন করতে কি, ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ক্লোরাইড চ্যানেল ওপেন। অর্থাৎ ক্লোরাইড চ্যানেলটা ক্লোজ হয়, ওপেন হয়, ক্লোজ হয়, ওপেন হয়, এর মধ্যে মানে এই ফ্রিকোয়েন্সিটা সে বাড়িয়ে দিত। আর এখানে যেটা হবে যে ডিউরেশন অফ ক্লোরাইড চ্যানেল ওপেনিং, বারবিচুরেট কি করবে, অনেক লম্বা সময় ধরে খুলে রাখবে। তো যদি ওপেনিং ক্লোরাইড চ্যানেলটা অনেক লং ডিউরেশন ধরে ওপেন থাকে
তাহলে ক্লোরাইড আয়নের কন্ডাক্টেন্সটা বাড়বে। আর আমরা জানি যখন কি বলবো ডিপোলারাইজেশনটা কমে যাবে, যখন ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন বাড়বে তখন এটা কি করবে, রিপোলারাইজেশন হবে, রিপোলারাইজেশন থেকে এক পর্যায়ে হাইপারপোলারাইজেশন হবে। আর হাইপারপোলারাইজেশন হলে কি হয়, সিএনএস ডিপ্রেশন হবে। তো এটা হচ্ছে বারবিটুরেটের মেকানিজম অফ অ্যাকশন। আচ্ছা, মেকানিজম অফ অ্যাকশনের আগে মেকানিজম অফ অ্যাকশন আমরা পড়লাম। এখন আমরা একটা ডিফারেন্ট একটা টপিক বিষয় নিয়ে একটু আলোচনা করি, যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। এটা কি কি কাজ করে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। তার কোনো ধারণা আছে এটা কি হতে পারে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন গুলো? তার আগে বলো, তোমরা এই শব্দটা অনেক জায়গায় ইউজ করতেছো, আমি ভাইবা নেওয়ার সময় অনেকের এই প্রবলেমটা হয় যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস অফ এ ড্রাগ? স্যার ফার্মাকোডাইনামিক্স আর কাইনেটিক্স। এটা ঠিক আছে, ফার্মাকোডাইনামিক্স এন্ড কাইনেটিক্স আসলে কি দুটাই? এটা বললে তো একটা পেছনের মধ্যে পড়ে যাবে, নতুন কোশ্চেন চলে আসবে। ইনসান কি বলতেছো? সমস্যা হতে পারে। আচ্ছা, নতুন এখন তো প্রশ্ন আসবে যে কাইনেটিক্স কি ডাইনামিক্স কি? কাইনেটিক্স ইজ এখানে ডাইজেশন অ্যাবজর্পশন এগুলো নিয়ে আলোচনা করে। ডাইনামিক্স অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট অ্যাকচুয়ালি আমরা অ্যাডভার্স ইফেক্ট বলতে পারি। এটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স হচ্ছে ড্রাগের যে ইফেক্টটা আসবে সেটা। অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ইফেক্টের মধ্যে মনে করো যদি 100টা ইফেক্ট থাকে তার মধ্যে হয়তো 10টা অ্যাডভার্স ইফেক্ট থাকবে, বাকি সবগুলো ইফেক্ট কিন্তু আমার কি আমাদের ইম্পর্টেন্ট ইফেক্ট, যেটা আমরা চাচ্ছি, যে কারণে আমরা এই ড্রাগটা পেশেন্টকে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের মানে ডিজায়ারেবল ইফেক্টগুলা এখানে থাকবে, আবার অ্যাডভার্স ইফেক্টগুলো এটা আন্ডারে থাকবে। তো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হচ্ছে যে কোনো একটা ড্রাগ অ্যাকচুয়ালি বডির মধ্যে যা করে, what a drug does to the body, এই ডেফিনিশনটা কার ডেফিনিশন? এই ডেফিনিশনটা কার ডেফিনিশন? আর ডেফিনেশন তো মনে Pharmacokinetic না yeah, what the drug does to the body? রোল 10 আছো? আচ্ছা, যাই হোক, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন গুলো কি কি? একটা বারবিটুরেটের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হচ্ছে, আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পর এটা কি ইফেক্ট, এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের পর এটা কি ইফেক্ট। প্রথম কথা হচ্ছে যে এটা সিডেশন করবে, হিপনোসিস সিডেশন করবে বারবিটুরেট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট হিসেবে এটা একটা অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট হবে। তাহলে প্রথম হচ্ছে সিডেশন, দুই নম্বর হচ্ছে হিপনোসিস, তারপর হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া বা জেনারেল অ্যানেস্থেটিক ইফেক্ট। এটা কখন হবে জেনারেল অ্যানেস্থেটিক ইফেক্ট? কখন হবে? যখন হাই ডোজ দেওয়া হবে, তাহলে অ্যাট হাই ডোজ।
anticonvulsant effect. তারপর সে কি করে? হাইপারটেনশন করে, হাইপারটেনশন করবে, ডিক্রিজড হার্ট রেট এবং সার্কুলেটরি কলাপস। সার্কুলেটরি কলাপস মানে বোঝায় যে বিবি কন্ট্রোল বিবি ফল করতে করতে এমন একটা অবস্থায় চলে যাবে যে বডি তার সার্কুলেশন থাকবে না বা কমে যাবে, বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন এবং সবচেয়ে সিভিয়ার ইফেক্ট যেগুলো, এগুলো সবগুলো হয়ে যাওয়ার পরে যে জিনিসটা হতে পারে সে হচ্ছে রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন। এবং সর্বশেষে যেটা হয় মেডুলারি ভ্যাসোমোটর ইনহিবিশন। আচ্ছা, এই কাজগুলা বা এই ইফেক্টগুলা আমরা দেখতে পাই আর কি, যখন এই ড্রাগগুলা বার্বিচুরেট দেওয়া হয়, বার্বিচুরেট দিলে এই ইফেক্টগুলা পাওয়া যায়। তাহলে কি কি একটু দেখে নিই আবার। সেডেশন হয়, হিপনোসিস হয়, জেনারেল অ্যানেস্থেটিক ইফেক্ট থাকে এট হাই ডোজ, অ্যান্টিকনভালসেন্ট ইফেক্টস, হাইপারটেনশন, ডিক্রিজ হার্ট রেট, সার্কুলেটরি কলাপস, রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন, মেডুলারি ভ্যাসোমোটর ইনহিবিশন এটসেট্রা। এগুলো ছাড়াও আরও কিছু ফার্মাকোলজিক্যাল ইফেক্ট থাকতে পারে। সেটা হচ্ছে স্কেলেটাল মাসল যদি থাকে, নিউরোমাসকুলার জাংশনে স্কেলেটাল মাসলের এক্সাইটেবিলিটি কমায় দেয়। হ্যাঁ, বা অর্থাৎ এটাকে বলতে পারি আমরা মাসল রিল্যাক্সেশন ইফেক্ট। এটা মাসল রিল্যাক্সেশন ইফেক্ট থাকবে। তো তাহলে আমরা লাস্ট আর্টে কি বললাম যে depress excitability of neuromuscular junction। এগুলো ছিল ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অ্যাজ এ হোল। তো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন থেকে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি? অ্যাডভার্স ইফেক্ট গুলোও বের করতে পারি। সেটা কি কি অ্যাডভার্স ইফেক্ট আছে? অ্যাডভার্স ইফেক্টের মধ্যে প্রথম যেটা হয়, আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাকশনে বলছিলাম সেডেশন অ্যান্ড হিপনোসিস হয়। তো সেডেশন অ্যান্ড হিপনোসিসের সাথে অ্যাডভার্স ইফেক্ট রিলেটেড অ্যাডভার্স ইফেক্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে হ্যাংওভার ইফেক্ট থাকবে, হ্যাংওভার ইফেক্ট থাকবে, নোশিয়া, ভমিটিং, ভার্টিগো, ডায়রিয়া, এই জিনিসগুলো হবে। ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রিলেটেড কি কি হয়? হ্যাংওভার হয়, হ্যাঁ, ডিস্টরশন অফ মুড, ইম্পেয়ার্ড জাজমেন্ট, হ্যাঁ, ফাইন মোটর স্কিলস। ইম্পেয়ার্ড জাজমেন্ট বলতে তাকে ঠিক মতো বললে সে কিছু বলতে পারে না, অর্থাৎ যদি জিজ্ঞাসা করা হয় এখন কি দিন না রাত, হ্যাঁ, আপনি কোথায় আছেন, আপনি কি বাসায় আছেন না হসপিটালে আছেন, এই কোশ্চেনগুলো উত্তর দিতে পারেন। ইম্পেয়ার্ড জাজমেন্ট, ফাইন মোটর স্কিল, এটার স্কিলগুলো কমে যায়, অর্থাৎ যেগুলো যেমন লিখতে দিলে লিখতে পারবে না, এই ধরনের কাজগুলো। আর অনেক ক্ষেত্রে যে জিনিসটা হয় যে বার্বিচুরেটস দেওয়া হলে পেশেন্টদের ইউফোরিয়া হয়। ইউফোরিয়া মানে হচ্ছে ফিলিং অফ কি বলে, গুড ফিলিং, এক ধরনের গুড ফিলিং, যে ফিলিং অফ ট্র্যাঙ্কুইলিটি বলা যেতে পারে। হ্যাঁ, ইউফোরিয়া মিনিং মানে হচ্ছে ফিলিং অফ ট্র্যাঙ্কুইলিটি। এটা কে বলতেছি আমরা ইউফোরিয়া।
তো বারবিচুর দিলে অনেক পেশেন্টের ইউফোরিয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রে তার উল্টাও হয়। অনেক পেশেন্টের আবার হয় কি এক্সাইটমেন্ট এবং ইরিটেবিলিটি হয়। এক্সাইটমেন্ট অ্যান্ড ইরিটেবিলিটি মানে উল্টা হয়ে যায়। নর্মালি এটা এক্সাইটেড হওয়ার কথা না পেশেন্ট আমরা জানি যে এখানে সিএনএস ডিপ্রেশন করে, তখন অপোজিট হয়, এক্সাইটমেন্ট হয়, ইরিটেবিলিটি হয়, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। আর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে অবশ্যই আমরা বলছি যে শেষের দিকে কি যে ব্লাড প্রেশার খুব দ্রুত কমে যায়। তো সার্কুলেটরি কলাপস এটা একটা অ্যাডভার্স ইফেক্ট। রেসপিরেটরি ডিপ্রেশন হয়, স্পেশালি যদি পেশেন্টের আগে থেকে কোনো রেসপিরেটরি ডিজিজ থাকে, যেমন মনে করো বয়স্ক লোক হলে যদি সিওপিডি থাকে, কিংবা ইয়াং পেশেন্ট হলে অ্যাজমা যদি থাকে, তাহলে এটা আরো তাদের রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশনটা অনেক দ্রুত হয়ে যাবে এবং অনেক অল্প ডোজেও হয়ে যেতে পারে। সাব হিপনোটিক ডোজেও হতে পারে। সাব হিপনোটিক মানে হচ্ছে হিপনোসিস করার জন্য যে ডোজটা লাগে তার চেয়ে অল্প ডোজেও এই সমস্যাটা হতে পারে। তারপর সার্কুলেটরি কলাপস কেন হচ্ছে? ভ্যাসোমোটর সেন্টার যেটা, এটাকে ইনহিবিট করার কারণে সার্কুলেটরি কলাপস হচ্ছে। অর্থাৎ আমরা জানি যখন কোনো ড্রাগের কারণে হোক বা অন্য কোনো ডিজিজের কারণে হোক, কোনো কারণে যদি ব্লাড প্রেশার ফল করে, আমরা জানি যে বডি কি করে ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করার জন্য রেনিন রিলিজ করে, অনেক ভ্যাসো কনস্ট্রিক্টর জিনিস মানে রিলিজ করে, যেগুলো কি করে ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিকশন করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়িয়ে ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করে। কিন্তু যখন এই ড্রাগ বারবিচুর দেই আমরা, সেটা হচ্ছে সে ভ্যাসোমোটর সেন্টারটাকে ইনহিবিশন করার কারণে ওর যে একটা রিফ্লেক্স থাকে যে সে নিজে নিজে ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিকশন করে, এটা আর তখন সে করতে পারে না, যার কারণে হয় কি ব্লাড প্রেশার বাড়াতে পারে না, তখন সার্কুলেটরি কলাপস হয়। আর আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। অনেক পেশেন্টের হাইপার সেন্সিটিভিটি হয়, এটা খুব রেয়ার, খুব কম, মানে খুব কম পেশেন্টের ক্ষেত্রে এরকম হয়। তো এগুলো হচ্ছে মোটামুটি অ্যাডভার্স ইফেক্ট। স্যার হ্যান্ডওভার ইফেক্ট বলতে কি বোঝায়? হ্যাংওভার ইফেক্ট হচ্ছে ঘুমের ওষুধ খাওয়ার পরে, বা মানে আমরা সিডেটিভ বা হিপনোটিক যেটা বলতেছি, এটা খাওয়ার পর যে জিনিসটা হয় যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সে খুব কি ডিজিনেস ফিল করে। হ্যাঁ, ডিজিনেস বুঝতে পারছো, সে ড্রাউজিনেস ফিল করে। হ্যাঁ, ঘুম ঘুম ভাব থাকে সারাদিন, ঘুম ঘুম অনুভব করে, অনেক টায়ার্ড ফিল করে। হ্যাঁ, আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে পেশেন্টরা কিছু ওয়ার্ড ইউজ করে, সেটা হচ্ছে যে মনে হচ্ছে স্যার আমার বডির নিচের অংশটা ভারী হয়ে গেছে। অনেকে বলে যে আমার মনে হচ্ছে আমার হাত পায়ে পাথর লেগে গেছে, আমি হাঁটতে পারতেছি না। তো এগুলো হচ্ছে হ্যাংওভার ইফেক্ট। এগুলো হচ্ছে হ্যাংওভার ইফেক্ট। অনেকটা অ্যালকোহল খেলে যে ধরনের ইফেক্ট হয় সেরকম, কিন্তু এটা অ্যালকোহলের ক্ষেত্রে যা হয় তার চেয়ে অনেক কম। এটাকে আমরা হ্যাংওভার ইফেক্ট। স্যার ইমফোরিয়াটা কি বলছিলেন? বোঝা যায় নাই সাউন্ডের জন্য, আরেকবার বলবেন? ইউফোরিয়া হচ্ছে ফিলিং অফ ট্র্যাঙ্কুইলিটি। খাওয়ার পর খুব মনের মধ্যে তার কাছে এক্সাইটেড ফিল হয়, সে খুব খুশি আছে, ট্র্যাঙ্কুইলিটি আছে তার কাছে মনে হয়। এই কারণে আমরা একটু পরে আসবো যে ড্রাগ অ্যাবিউজ যেগুলো হয় তার মধ্যে এটাও একটা। হ্যাঁ, যে যারা ড্রাগ এডিক্ট থাকে তারা তাদের টেনশন, সমস্যা, বিভিন্ন প্রবলেম থেকে দূরে থাকার জন্য এই ড্রাগগুলো ইউজ করে। তার একটা কারণ হচ্ছে তাদের মধ্যে ইউফোরিয়া তৈরি হয়। ইউফোরিয়া মানে কি ওই মনের মধ্যে একটা প্রশান্তির একটা অনুভূতি তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি ফিলিং অফ ট্র্যাঙ্কুইলিটি। একটা আনন্দ ভাব এবং এক্সাইটমেন্ট সে বোধ করে, যেটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল। হ্যাঁ, তো এবং এটা একটা পিরিয়ড পর্যন্ত থাকে, একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত থাকে, পরবর্তীতে এটা চলে যায়। তখন সে ওই ফিলিংটা পাওয়ার জন্য আবার একইভাবে ড্রাগ নেওয়া শুরু করে, একটা পর্যায়ে এইভাবে ড্রাগ এডিক্ট হয়ে যায়। তো এটা হচ্ছে ইউফোরিয়া। এগুলো নিয়ে আমরা সামনে, এটা তোমাদের যে নেক্সট যে আইটেমটা অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি ডিপ্রেসেন্ট ওইটাতে আসবে, তখন ওখানে এই টার্মস গুলো নিয়ে আরো ডিটেলস কথাবার্তা হবে। তো এগুলো ছিল ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। ঠিক আছে, আমরা তাহলে দেখি যে ইন্ডিকেশন কি।
তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। ইন্ডিকেশনের মধ্যে সবার আগে যেটা আসবে সেটা কি সেডেটিভ এন্ড হিপনোটিক্স। সেডেটিভ এন্ড হিপনোটিক্স এর পারপাস, অনেকগুলো পারপাস হতে পারে। সেটা হচ্ছে অ্যাংজাইটি কমানোর জন্য, ইনসোমনিয়া যাদের হয় তাদের জন্য, বাট এগুলো অনেক আগে ড্রাগ, অনেক আগে ইউজ করতে, এখন এগুলো এই ড্রাগগুলো ইউজ করা হয় না। তারপর যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট হিসেবে। তোমরা ফার্মাকোলজিতে যখন ড্রাগ সম্পর্কে পড়বা, দেখবা যে একটা ড্রাগের ইন্ডিকেশন অনেকগুলো ইন্ডিকেশন দেওয়া আছে। এটা সেডেটিভ হিসেবে ইউজ করা হয়, এটা অ্যান্টিকনভালসেন্ট হিসেবে ইউজ করা হয়, এটা অ্যানাস্থেসিয়া হিসেবে ইউজ করা হয়, কার্নিকটেরিস এগুলোতে দেয়, বিভিন্ন রকমের কথাবার্তা থাকবে। কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবা, মানে যখন মেডিসিন বা এই টপিকগুলো নিয়ে কথাবার্তা পড়বা, তখন দেখবে যে ড্রাগের ইন্ডিকেশনগুলো অনেক কমে গেছে। যেমন আমি একটা কথা বলি যে এই ড্রাগ যেটা আমরা যেটা বলতেছি ফেনোবারবিটন, আমরা এই ড্রাগটা, এটা একটা বারবিচুরেট, এটা নিয়ে যদি আলোচনা করি, এটার সত্যিকার অর্থে বর্তমানে অনেকগুলো ইন্ডিকেশন দেখবা। মেইন ইন্ডিকেশন হচ্ছে এটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি অ্যান্টিকনভালসেন্ট হিসেবে, অ্যান্টিকনভালসেন্ট হিসেবে। এটা ছাড়া বর্তমানে কোনো কাজে, বর্তমানে এটা আরেকটা দেয় থায়োপেন্টাল সোডিয়াম, সেটা হচ্ছে ইয়াতে দেয় কিতে, অ্যানেস্থেসিয়া। তাহলে আমরা বলতে পারি যে বারবিচুরেটের বর্তমানে ইউজ যে কয়টা আছে তার মধ্যে মাত্র দুইটা ইউজ এখন হয়, সেটা হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট হিসেবে এবং সেকেন্ড হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া হিসেবে। এই দুইটা ছাড়া বর্তমানে তেমন কোনো ইউজ না। তারপরে আমরা বইপত্রে আমাদের পাস করার জন্য যা লাগবে সেগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করি। আইভি জেনারেল অ্যানেস্থেসিয়াতে আমরা এটা দিই। ঠিক আছে, তারপর যেটা আমরা যদিও সিডিটি লিখছি, সিডিটি দের আসলে এটা কোনো ইউজ হয় না। হাইপার বিলিরুবিনিমিয়া, হাইপার বিলিরুবিনিমিয়া আমি একটা একটা করে আগে বলে যাই, তারপর আমরা এটা ব্যাখ্যা করবো কোনটা কি জিনিস। হাইপার বিলিরুবিনিয়া এবং কার্নিকাসে আমরা এটাকে ইউজ করি। হিমোলাইটিক জন্ডিস যদি হয় কারণ, তখনও আমরা এটা ইউজ করি। নার্কোপ্যাথি, ঠিক আছে, নার্কোপ্যাথিতে আমরাও ইউজ করি। আচ্ছা, এটা মোটামুটি আমি অনেক ইন্ডিকেশন আছে, সব দেখতেছি না, এগুলো হচ্ছে ইন্ডিকেশন। তোমাদের পড়া আসলে অনেক সহজ, অল্প অল্প পড়ে অনেক ভালো আনসার করতে পারবা। স্যাররা তোমাদের কাছ থেকে এই চায় না যে তুমি এখানে 101টা কজ বলো। অ্যান্টিকনভালসেন্টের আন্ডারে অনেকে ইন্ডিভিজুয়ালি কিছু জানতে চাইতে পারে তোমার কাছ থেকে, কিরকম? যেমন অ্যান্টিকনভালসেন্ট হিসেবে বলতে পারে যে এটা কোন ডিজিজে দেয়। আমরা বলতে পারি এপিলেপসি, আমরা এপিলেপসিতে দেই। প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে একলামশিয়াতে ইউজ করি। টিটেনাস, এগুলোতে ইউজ করি। এই সবগুলোই হচ্ছে অ্যান্টিকনভালসেন্টের, মানে কনভালশনের বিভিন্ন টাইপ, এবং সেই হিসেবে এটাকে কি করা হয়, ইউজ করা হয়। ঠিক আছে, আরো কিছু দিছে যেগুলা যেমন সেরবাল হেমোরেজ, এগুলো ইত্যাদি এক্সেট্রা, এগুলো ইউজ করি না। তো যেগুলো ইউজ করি না সেগুলো লিখে লাভ নেই। তাহলে এগুলো হচ্ছে ইন্ডিকেশন। আচ্ছা,
লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, জেনারেল অ্যানেস্থেসিয়াতে ইউজ করা হয় সেটা বুঝে হাইপার বিলিরুবিনিমিয়া বা কার্নিকটেরিস। হাইপার বিলিরুবিনিমিয়া মানে হচ্ছে ব্লাডের মধ্যে যদি কোনো কারণে বিলিরুবিনের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, ঠিক আছে, এটাকে বলা হয় কি হাইপার বিলিরুবিনিমিয়া। হাইপার বিলিরুবিনিমিয়া। আর কানেক্টাস কি? কানেক্টাস হচ্ছে বাচ্চাদের নিউনেটের এই ডিজিজটা হয়। এই ডিজিজ যখন হয় তখন ব্লাডের মধ্যে হাইপার বিলিরুবিনিমিয়া হয়, এই জন্য এটা একটা কজ। তারপর হিমোলাইটিক জন্ডিস, এটাও হাইপার বিলিরুবিনিয়ার একটা এক্সাম্পল। হিমোলাইটিক জন্ডিস আমরা কি জানি যে হিমোলাইটিক জন্ডিসে কি হয়, আরবিসি গুলো অনেক বেশি ব্রেকডাউন হয়। তো আরবিসির মধ্যে ব্রেকডাউন হলে আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। আর হিমোগ্লোবিন ব্রেকডাউন করলে হিমোগ্লোবিনের থেকে আমরা কি পাই? বিলিরুবিন আসে। তো ওই তখন ব্লাডের মধ্যে বিলিরুবিনের পরিমাণটাও বেড়ে যায়। তো এটাকে বলে হাইপার বিলিরুবিনিয়া। তো বাচ্চাদের ক্ষেত্রে কার্নিকটেরিস হলে আমরা হিমোলাইটিক হাইপার বিলিরুবিনিয়া হয়, তখন আমরা বারবিটুরেট দিই। এতে লাভ কি? এটা একটা এনজাইম ডেফিসিয়েন্সি থাকে, অনেক বাচ্চাদের একটা এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে, এটাকে বলা হয় সিডোকোলিনেস্টারেজ এনজাইম। তো এই এনজাইমটা যখন থাকে না তখন কি হয়, বডির মধ্যে ওদের ব্লাডের মধ্যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা বিলিরুবিনের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, তখন হাইপার বিলিরুবিনিয়া হয়। আর তখন আমরা করি কি, এই ড্রাগটা দিই, বার্বিচুরেট ড্রাগগুলো দিই। আর বার্বিচুরেট ড্রাগ দিলে তখন সে কি করে, বডি থেকে যে বিলিরুবিনগুলো থাকে বিলিরুবিনগুলো কমানো শুরু করে। তো ওই হিসেবে এটা মানে এটা বহুল ব্যবহার আছে বলতে পারি। তো সেক্ষেত্রে এখন ব্যবহার আমরা বলতে পারি তিনটাই। একটা হচ্ছে যে অ্যান্টিকনভালসেন্ট হিসেবে জেনারেল অ্যানেস্থেসিয়াতে, এবং হাইপার বিলিরুবিনিমিয়া এটা যে কোনো কারণে হতে পারে, হিমোলাইটিক জন্ডিসের কারণে হোক, কার্নিকটেরিসের কারণে হোক, ওগুলোকে আমরা ব্যবহার করি। সবার শেষে দেখো নার্কোপ্যাথি, যদি কোনো কারণে পেশেন্টদের কোনো বেশি পেইন হয়, হ্যাঁ, কোনো এনি কারণ, এনি কজ হতে পারে, কোনো ধরো কোনো পেশেন্টের ইনজুরির কারণে যদি পেইন থাকে, বা কোনো ডিজিজ মাস্কুলোস্কেলেটাল ডিজিজের কারণে যদি পেইন থাকে, হ্যাঁ, টুথ পেইনও হতে পারে, এনি কাইন্ড অফ পেইন যদি হয়, আমরা অ্যানালজেসিয়া হিসেবে এক সময় বারবিচুরেট ইউজ করতে। কিন্তু বারবিচুরেট ইউজ করলে যে প্রবলেমটা হয়, যে বারবিচুরেটের একটা সাইড এফেক্ট হচ্ছে সে হাইপার অ্যালজেসিয়া করে। হাইপার অ্যালজেসিয়া মানে কি? হাইপার অ্যালজেসিয়া মানে হচ্ছে যে পেইন রিসেপ্টর গুলো, যে পেইনের যে ফিলিংটা, ইনক্রিজ সেন্সিটিভিটি টু পেইন, পেইনের সেন্সিটিভিটিটা বাড়ায় দেয়, অর্থাৎ সে অনেক বেশি পেইন ফিল করে। তো একদিক দিয়ে পেইন কমায়, একদিক দিয়ে পেইনের ফিলিংটা, সেন্সিটিভিটিটা বাড়ায় দেয়, যার কারণে হাইপার অ্যালজেসিয়া হয়। এই কারণে আমরা পেইন রিলিফের জন্য এটা দেই না। আর ঠিক আছে, নিউনেটাল জন্ডিস বা কার্নিকটেরিয়াস একই কথা। হ্যাঁ, ফেনোবারবিটন আমরা দেই। ফেনোবারবিটন কেন দেই তোমরা কি মনে আছে? তোমাদের এনজাইম ইনডিউসার, মাইক্রোজোমাল এনজাইম ইনডিউসার যদি মনে থাকে, সেটা হচ্ছে, সেক্ষেত্রে ফেনোবারবিটন হচ্ছে মাইক্রোজোমাল এনজাইম ইনডিউসার। ও যে কাজটা করে সেটা হচ্ছে যে এই বিলিরুবিনের মেটাবলিজমের জন্য এই ফেনোবারবিটন দরকার হয়। তো ব্লাডে যখন কি হয়, বিলিরুবিন বেড়ে যায়, সে যেহেতু এনজাইম ইনডিউসার, সে বিলিরুবিনের মেটাবলিজমটা বাড়ায় দেয় এবং এক্সক্রিশনটা বাড়ায় দেয়। তাহলে হয় কি, অনেক বেশি বেশি বিলিরুবিন মেটাবলিজম হয়ে এক্সক্রিশন হয়ে বডি থেকে বের হয়ে যায়। তখন যে জন্ডিসের জন্ডিস থাকে, সেই জন্ডিসটা আস্তে আস্তে কি হয়, কমতে থাকে। এখন তোমাদেরকে যদি কিছু বলা হয় যে সিডেশন অ্যান্ড হিপনোসিস, সিডেশন বা হিপনোসিস বা সিডিটি বা হিপনোটিক হিসেবে তোমরা বারবিচুরেট দিবে কি দিবে না, কি বলবা? আনসার কি হবে? প্রেফার্ড অর নট প্রেফার্ড?
হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তো আমরা যদি সিডিটি এবং হিপনোসিস হিসেবে কোশ্চেনের মধ্যে এমসিকিউতে আসতে পারে ট্রু ফলস, যে বারবিচুয়েট কি দেওয়া হয় কি দেওয়া হয় না, দেওয়া হয় না। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন কি, যেগুলো অ্যানেস্থেসিয়া হওয়ার আগে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে আমরা কিছু ড্রাগ দিই যাতে করে অ্যানেস্থেসিয়াটা স্মুথ হয়, সেগুলোকে বলে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হিসেবে কি আমরা বারবিচুয়েট ইউজ করি? না, করি না, যদিও বইয়ের মধ্যে আছে কিন্তু করি না। তাহলে এখন ইউজ যদি বলা হয় সেটা হচ্ছে অ্যানেস্থেসিয়া, নিওনেটাল জন্ডিস অ্যানেস্থেটিক ড্রাগ হিসেবে ইউজ করি, কিন্তু প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হিসেবে ইউজ করি। এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। অ্যানেস্থেসিয়া, তারপর হচ্ছে অ্যান্টি এপিলেপটিক বা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ হিসেবে, তারপর হচ্ছে ওই তো হিমোলাইটিক জন্ডিস বা হাইপারবিলিরুবিনিমিয়া, এগুলোকে কন্ট্রোল করার জন্য। তো এই কয়েকটা ইন্ডিকেশনই আছে। এখন একটা টলারেন্স অ্যান্ড ডিপেন্ডেন্সের একটা কথা বলি, যেহেতু এটা একটা ইউফোরিয়া করে, সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল একটা গুড ফিলিং তার মধ্যে তৈরি হয়, এই কারণে এখান থেকে ড্রাগ এবিউজ তৈরি হয়। আর যখন ড্রাগ এবিউজ হয়, সে ড্রাগ এডিক্ট হয়ে যায়, বেশি বেশি করে ব্যবহার করতে থাকে, তখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে টলারেন্স। তখন যে প্রবলেমটা হবে, বেশি বেশি ইউজ করলে ডিপেন্ডেন্স তৈরি হবে। প্রথমে হবে ডিপেন্ডেন্স হয়ে যখন যাবে, তখন সেটা বেশি বেশি ইউজ করবে, আর যখন বেশি বেশি ইউজ করবে একটা পর্যায়ে টলারেন্স তৈরি হয়ে যাবে। টলারেন্স মানে হচ্ছে যে ডোজে তার আগে ড্রাগের ইফেক্টগুলো তার মধ্যে তৈরি হতো, সেম ডোজে আর আগের মতো ইফেক্ট পাওয়া যাবে না। তো এটা হচ্ছে টলারেন্স, ঠিক আছে। আর এটার সাথে রিলেটেড আরেকটা প্রবলেম তৈরি হবে, সেটা হচ্ছে আমরা যদি কোনো কারণে ওই পেশেন্টের যে ড্রাগ এডিক্ট, তাহলে সেই ড্রাগ এডিক্ট পেশেন্টের যদি কোনো কারণে আমরা এই মেডিকেশনটা বন্ধ করে দিই, তখন যে প্রবলেম হবে সেটা হচ্ছে উইথড্রয়াল সিমটমস। তো তখন কি হয়, একটা হয় যে অ্যাংজাইটি, রেস্টলেসনেস, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, হ্যালুসিনেশন, ডেলিরিয়াম, কনভালশন, ঠিক আছে, এই জিনিসগুলো হয়। আমি আরেকবার লিখি, উইথড্রয়াল সিমটমে কি হয়, এটা তোমাদের অনেক বইতেই পাওয়া যাবে না, এটা লিখে রাখতে। স্যার, বলো। স্যার সিডেটিভ হিসেবে আর হিপনোটিক্স হিসেবে বারবিচুরেট প্রিফার্ড নাকি নট প্রিফার্ড, ওটার আনসারটা তো বললেন না। বলছি, তোমরা খেয়াল করো, নট প্রেফার্ড সিডেটিভ এবং হিপনোটিক্স হিসেবে ইউজ করি না, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন হিসেবে ইউজ করি না, কিন্তু আবার অ্যানেস্থেটিক ড্রাগ হিসেবে ইউজ করি। মানে হচ্ছে অ্যানেস্থেসিয়া প্রডিউসের জন্য মেইন ড্রাগ হিসেবে ইউজ করা হয়, কিন্তু অ্যানেস্থেসিয়ার আগে যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন দেয় সেটা হিসেবে আমরা ব্যবহার করি না, নট প্রেফার্ড। উইথড্রয়াল সিমটমে কি হয়, এক নম্বর যেটা হবে সেটা অ্যাংজাইটি। এই সিমটমগুলো একটা পরে একটা প্রডিউস হবে। অ্যাংজাইটি, যে সে এটা পাচ্ছে না। পরে যেটা হবে সেটা হচ্ছে রেস্টলেসনেস, সে অস্থির হয়ে যাবে। আমরা কারো বাসার আশেপাশে যদি এরকম ড্রাগ এডিক্ট কেউ থাকে, বা হসপিটালে যদি কাউকে দেখো, বিশেষ করে সিএমসি সাইকিয়াট্রি ওয়ার্ডে এই জিনিসগুলো দেখবা, যে তখন রেস্টলেসনেস তৈরি হয়। একটা পর্যায়ে যেটা হয় সেটা খুব সিভিয়ার, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্র্যাম্প, প্রচুর পেটে ব্যথা করতে থাকে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প তৈরি হয়। কিভাবে হয় এগুলো এত কিছু থাকবে না তোমাদের। হ্যালোসিনেশন হয়, সে চোখে অনেক কিছু দেখে যেগুলো বাস্তবে নাই, সে অনেক কিছু কানে শুনে যেগুলো রিয়েল কোনো এক্সিস্টেন্স নাই। তারপর হচ্ছে ডেলিরিয়াম হবে, এবং লাস্ট অ্যান্ড সিভিয়ার ইফেক্ট সেটা হচ্ছে কনভালশন। এগুলো হচ্ছে উইথড্রয়াল সিমটম, ঠিক আছে। এরপর আমরা যাব যে বারবিচুরেট স্যার পয়জনিং। আজকে বিরোধিতা স্যার। হ্যাঁ, না আরেকটা টপিক আছে, আরেকটু সামান্য একটু রয়েছে, ওটা শেষ করে দেই। মনে করো 2 মিনিট লাগবে হয়তো। সেটা হচ্ছে বারবিচুরেট পয়জনিং। হ্যাঁ, আমি এটা খেয়াল আছে। বারবিচুরেট পয়জনিং, হ্যাঁ, বারবিচুরেট পয়জনিং কখন হয়, যখন 6 to 10 গ্রাম, এটা হচ্ছে ফ্যাটাল ডোজ অফ বারবিচুরেট।
যদি 6 to 10 গ্রামের মধ্যে মানে 6 গ্রাম থেকে বেশি যদি সে ইনটেক করে তখন এই বারবিচুয়েট পয়জনিং হবে। আর বারবিচুয়েট পয়জনিং হলে তার কি কি সিমটম আমরা দেখব, সেটা হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন হয়, এ কারণে শ্যালো ব্রিদিং, স্লো অ্যান্ড শ্যালো ব্রিদিং, হাইপোটেনশন, স্কিন ইরাপশন, কার্ডিওভাস্কুলার কোলাপস, রেনাল ফেলিয়ার, যেগুলো অ্যাডভার্স ইফেক্ট সেগুলোই হয়। তো এগুলো ট্রিটমেন্টটা কি দেয়? প্রথম কথা হচ্ছে বারবিচুয়েটের কোনো অ্যান্টিডোট নাই, বারবিচুয়েটের কোনো অ্যান্টিডোট নেই। তাহলে প্রথমে আমরা এটা কি করব, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লেভেজ দিতে হবে। গ্যাস্ট্রিক লেভেজ খুব দ্রুত লিখে নাও, গ্যাস্ট্রিক লেভেজ। 2 নাম্বার হচ্ছে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন অ্যান্ড অক্সিজেন। আর্টিফিশিয়াল ভেন্টিলেশন অ্যান্ড অক্সিজেন কেন? সে নিজে নিজে শ্বাস নিতে পারে না, তখন শ্বাস নেওয়ার জন্য তাকে ভেন্টিলেটর দিয়ে তার লাংসের কাজটাকে রিপ্লেস করতে হবে। 3 নাম্বার হচ্ছে জেনারেল সাপোর্টিভ মেজার, অর্থাৎ ABCD, এয়ারওয়ে ম্যানেজমেন্ট, বি দিয়ে কি ব্লাড প্রেশার কন্ট্রোল, সার্কুলেটরি ম্যানেজমেন্ট বা সার্কুলেটরি মেনটেন্যান্স, ডি দিয়ে হচ্ছে ডিকিউবিটাস, অর্থাৎ প্রপার পজিশন করে রাখতে হবে। এরপর হচ্ছে অ্যালকালাইন ডায়ালিসিস, আমাদেরকে কি দিতে হবে, আমরা এর আগে পড়ছি, সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে বেশি করে। আমরা জানি কি এটা কি অ্যাসিডিক ড্রাগ, বারবিচুরিক অ্যাসিডিক ড্রাগ, এর জন্য কি দিতে হবে, সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে যাতে বেশি করে ব্লাড থেকে বের হয়ে যায়। তো এটা হচ্ছে বারবিচুরেট পয়জনিং ম্যানেজমেন্ট।